শরিকদের জন্য 40 আসনে ছাড় দিতে চায় বিএনপি। চলছে দর কষাকষি, সমঝোতা হলেও বিদ্রোহী প্রার্থীদের ঠেকানো নিয়ে দুশ্চিন্তা। আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন। যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশীজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে। পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে, সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন, দেখবেনও আশা করছি। বহিরাগত ভবঘুরে উচ্ছেদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অমানবিক আচরণের অভিযোগ, নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ ডাকসু নেতাদের। তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা আমার এখানে চালু করতে হবে, বিকল্প পুনর্বাসন ব্যবস্থা, এবং সেইটা বিশ্ববিদ্যালয় একা করবে না। ক্যাম্পাস কর্তৃপক্ষ প্রশাসনকে এবং নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদেরকে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে সেই সব ভবঘুরিদের দ্রুততম সময়ের মধ্যে আবাসন নিশ্চিত করা উচিত। আমরা অভিযান পরিচালনা করার আগে আমরা মিনিস্ট্রিগুলোর সাথে বসছি, বিভিন্ন এনজিওর সাথে বসছি, আমরা বসে তারপর অভিযানে গিয়েছি। গাজীপুরে বিক্রির উদ্দেশ্যে জড়ো করা বিপুল পরিমাণ মাংসসহ 37 ঘোড়া জব্দ, ঢাক ঢোল পিটিয়ে প্রশাসনের অভিযান, ধরা পড়েনি কেউ। রেকর্ড সংখ্যক ভোট পড়ল নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে, চলছে গণনা, ডেমোক্র্যাট প্রার্থীর বিপুল ব্যবধানে জয়ের পূর্বাভাস। বিএনপির ফাঁকা রাখা 63 আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা। প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা দুইটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। মিত্রদের জন্য আসন সমঝোতার পাশাপাশি উন্মুক্ত রাখা হবে ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগ। জাতীয় সরকারের আগে রাজপথে সহযোদ্ধাদের ভোটের মাঠেই বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপথ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। আরিফিন শাকিলের প্রতিবেদন। বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় 30-এর অধিক দল। দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 6, জুনায়েদ সাকি, বগুড়া 2, মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর 4, তানিয়া রব, লক্ষ্মীপুর 1, শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী 3, নুরুল হক নূর, ঝিনাইদহ 2, রাশেদ খান, চট্টগ্রাম 13, অলি আহমদ, কুমিল্লা 7, রেদওয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি। এছাড়া ঢাকা 17, আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13, ববি হাজ্জাজ, বারোদলীয় জোটের এহসানুল হুদা, কিশোরগঞ্জ 5 সহ সমমনা দলের আরও 4 জনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেওবন্দ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়ত ওলামা ইসলামকে। জোট সঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সিগঞ্জ 1, কুষ্টিয়া 2 ও ঢাকা 12 আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন। এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে 5টি আসন ছাড়তে পারে বিএনপি। ঢাকা 7, 10 ও 18 আসনও যুগপৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে। এর পাশাপাশি নেজামে ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে। তবে সেই সংখ্যাটা 40-এর বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ফাঁকা থাকা 63 আসনের মধ্যে বেশি কোন্দল থাকা আসন উন্মুক্ত রাখা সহ বাকিগুলোতে সিদ্ধান্ত আসবে মনোনয়ন দাখিলের সময়। শর্ট লিস্ট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করব। মঞ্চের শীর্ষ নেতা তো বটেই, এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংগঠক আছেন, যারা আগে নির্বাচন করেছেন। যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশীজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে। আর এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন। তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি।
আসন সমঝোতা হলেও শরিকদের জন্য বড় মাথা ব্যথা বিএনপির বিদ্রোহী প্রার্থী ঠেকানো। এরই মধ্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে, সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন, দেখবেনও আশা করছি। বিএনপি এই নোংরা কোনো রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করবে না, এটা নিশ্চয়ই আমরা আশা করব। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতার বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনীতে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। ফেনী 1 আসনে খালেদা জিয়া, ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণার পর উজ্জীবিত তারা। তবে ফেনী 2 আসনে জয়নাল আবেদিনকে প্রার্থী ঘোষণা নিয়ে মতবিরোধ জেলার নেতাকর্মীদের মধ্যে। ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী 1 আসন। এই আসন থেকে খালেদা জিয়া 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও তাকে এই আসন থেকে প্রার্থী ঘোষণার পরপরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। বেগম জিয়া শুধু আমাদের নেত্রী না, পুরা সারা বাংলাদেশের জাতীয় নেত্রী। সেই হিসাবে আমাদের নেত্রী অনেক কষ্ট করেছে। খালেদা জিয়ার সঙ্গে আছি, বহুত মামলা খেয়েছি, বহুত কোর্টে হাজিরা দিয়েছি, তারপর দলকে ছাড়ি নাই। আমরা খালেদা জিয়াকে পেয়ে আমাদের ফুলগাজী জনগণ, ফুলগাজী 1 আসনের জনগণ সবাই ধন্য। ফেনী 2 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি জয়নালকে। ফেনী সদরের এই আসনের চিত্র ভিন্ন। 2 আসনটা তো এখন একটা শ্মশানঘাট হয়ে আছে। ফেনী 2-তে রিভিউ করাটা সবচেয়ে বেশি ভালো হবে। আর যাকে ফেনী 2-তে নমিনেশন দিয়েছে উনি দিবস 26শে মার্চ, 16 ডিসেম্বর এবং 21শে ফেব্রুয়ারি ছাড়া ফেনীতে আসেন না। আমার যোগ্যতা, দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা, এটা নিয়ে নমিনেশন চাওয়ার অধিকার আমার আছে। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস সেটা ফলপ্রসূ হবে। ফেনী 3 আসনে দলের টিকিট পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। হেভিওয়েট প্রার্থী হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ফেনীর জনগণ এই যে দলের নমিশন দিয়েছে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এই আশা ব্যক্ত রাখি। যে মনের আশা, সে মনের আশা পূর্ণ হয়েছে এবং কি আমরা সাধারণ জনগণ ধানের শীষে ভোট দিয়ে যোগ্য নেতাদেরকে নির্বাচিত করতে চাই। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। কক্সবাজারে পুরনো মুখের উপর ভরসা রেখেছে বিএনপি। জেলার 4টি আসনের মধ্যে 3টিতে ঘোষিত প্রার্থীর সবাই সাবেক মন্ত্রী, এমপি। নতুন কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও তাদের ভাগে শিকে ছেড়েনি এবারও। উখিয়া টেকনাফে মনোনয়ন বঞ্চিত এক নেতার কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছে। অপর আসন এখনো ফাঁকা। কক্সবাজার 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের প্রার্থিতা নিশ্চিত ছিল আগে থেকেই। বাকি 3 আসন ঘিরে ছিল আগ্রহ। শেষমেশ সেখানেও পুরনো মুখের জয় জয়কার। কক্সবাজার 3 আসনে লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার 4 আসনে মনোনয়ন পেয়েছেন শাহজাহান চৌধুরী। দুজনেই আগেও সংসদ সদস্য হয়েছেন। অবাধ ও নিরপেক্ষ হিসাবে এই জাতীয় নির্বাচনটা হোক এবং সবাই যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে। হাউস টু হাউস যাওয়া, তারপরে উঠান বৈঠক করবে, সকলের সাথে কন্ট্যাক্ট করবে, মহিলাদের সাথে আমরা অলরেডি কাজ করে যাচ্ছি। তবে মহেশখালী কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার 2 আসনে এখনও প্রার্থী দেয়নি বিএনপি। সেখানে জোটের কেউ নাকি দলের প্রার্থী মনোনয়ন পাচ্ছেন, সেদিকে নজর নেতাকর্মীদের। গ্রামে পাড়ায় মহল্লায় সবখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যাচ্ছি। আমরা তরুণ সমাজকে উজ্জীবিত করব আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার জন্য। আমরা সিঙ্গাপুরে পরিণত করার যে স্বপ্ন আমাদের সালাউদ্দিন ভাই দেখেছেন, তার বাস্তবতা আমরা তুলে ধরছি। প্রার্থী ঘোষণা করায় নির্বাচনের প্রস্তুতি গ্রহণে সুবিধা হবে বলে মনে করছেন দলটির নেতারা। প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ওভাবে মেসেজ দেওয়া হয়েছে। মোটামুটি সাংগঠনিক কার্যক্রম অনেকটা গোছানো শেষ হয়ে গেছে। আগামী দিনের কাজল ভাইকে আমরা বিপুল বুড়ে নেতা কর্মীদের সমন্বয়ে আমরা যেভাবে কাজ করছি, সাবেক বর্তমান সকল স্তরের নেতৃবৃন্দরা প্রিয় নেতাকে নির্বাচিত করার জন্য মাঠে ময়দানে কাজ শুরু করে দিয়েছেন।
এক পক্ষ খুশি হলেও আরেক পক্ষ হতাশ। উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসনের জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল্লাহকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। 2008 সালের নির্বাচনে কক্সবাজারের 4টি আসনের 3টিতে জেতে বিএনপির প্রার্থীরা। 2014 এবং 2023 সালে নির্বাচনে অংশ নেয়নি। 2018 সালে 4টি আসনের প্রার্থী দিলেও হারেন সবাই। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন স্নিগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। 5 আগস্টের পরপরই 300 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। সোমবার 237টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এর পরপরই প্রায় 20টির অধিক আসনে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করে এনসিপি। সেই অনুযায়ী এনসিপির শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের লড়তে হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। ভোটের মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও মুখোমুখি হতে হবে বিএনপির মাঠের ডাক সাইটের নেতাদের। জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী কারা, সেই খবরাখবরই জানবো তানভীর মৌসুমের কাছ থেকে। অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নয়া দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। এই আসনে তাকে লড়তে হবে বিএনপির ডাকসাইটের নেতা এম এ কাইয়ুমের বিরুদ্ধে। আরেক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাডভোকেট আতিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 সংসদীয় আসনে এনসিপির প্রার্থী দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। নওশাদের বাবা কয়েকবারের সংসদ সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। একই আসনে আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর আসন কুমিল্লা 4, যেখানে তার মুখোমুখি সাবেক 4 বারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। একই আসনের আরেক প্রতিদ্বন্দ্বী জামাতের সাইফুল ইসলাম শহীদ। রংপুর 4 আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেই আসনে বিএনপি থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামাত থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান। ঢাকা 18 আসনে এনসিপি মনোনীত প্রার্থী দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এই আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। এনসিপির সঙ্গে আসন সমঝোতা না হলে বিএনপি নির্বাচনী জোটের প্রার্থীর সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাকে। আরও আছেন বাংলাদেশ জামাতে ইসলামের আশরাফুল আলম। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা 9 আসন থেকে মনোনয়নের ঘোষণা পেয়েছেন। এই আসনে এখনো কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি বিএনপি। তবে তাসনিম জারাকে লড়তে হবে এই আসনের স্থায়ী বাসিন্দা জামাতের কবির আহমদের বিরুদ্ধে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন, যেখানে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে এনসিপি। এই আসনে জামাতের প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনের প্রার্থী। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। জামাতের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাহফুজুল হক। ঢাকা 15 আসন হতে চলেছে 2 শফিকের লড়াই। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মুখোমুখি যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন। এই আসনে কোনো প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি এনসিপি। কুমিল্লা 11 আসনে নির্বাচনী লড়াইয়ে দাঁড়াচ্ছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন নবীন এক প্রার্থী। দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা। এই আসনেও প্রার্থী চূড়ান্ত করেনি এনসিপি। খুলনা 5 আসনে জামাতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই আসনেও এখনো প্রার্থী চূড়ান্ত করেনি এনসিপি। দীর্ঘ 29 বছর পর এই আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলী আসগর লবি। 1996 সালের পর 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের শরিক জামাতে ইসলামীর জন্য ছেড়ে দেওয়া হয় খুলনা 5 আসন। এরপর থেকে বিএনপির কেউ এই আসনে প্রার্থী হননি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর, বগুড়া ও ফেনীর 3টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। তার প্রতি সম্মান রেখে এসব আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। তবে থাকছে জামাতের প্রার্থী। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ভবঘুরে আর অবৈধ দোকান উচ্ছেদ অভিযান নিয়ে চলছে বিভিন্ন পক্ষের বাক্যযুদ্ধ। উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে একদিকে ডাকসু নেতারা অমানবিক আচরণ করছে, এই অভিযোগ যেমন আছে তেমনই আছে নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। তবে উচ্ছেদের শিকার হওয়াদের প্রতি আরও মানবিক হওয়ার জোর দিচ্ছেন অন্যান্য ছাত্র নেতারা। সুমাইয়া ঐশীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রানা হোসেন। শাকিল হাসান টিএসসির এই জায়গায় ব্যবসা করে গেল 20 বছর ধরে সংসার চলছে তার। সম্প্রতি ডাকসু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবৈধ দোকান উচ্ছেদের মাঝেও তার বুকে ভর আছে অনুমতি থাকায়। যারা 2008 সালের আগে এখানে আসছে তাদেরকে কিছু দোকান দিচ্ছে, 11টা দোকান দিচ্ছে। তারা বলছে যে কাগজ কলমে লিখে দিব যে 11টা দোকান পারমিশন দিব, ক্যাম্পাস থেকে ভবঘুরে অবৈধ দোকান উচ্ছেদের পর এখনো বিচ্ছিন্নভাবে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান রয়েছে ক্যাম্পাস জুড়ে। পেট চালানোর দায়ে উচ্ছেদ অভিযানের ভোগান্তি নিয়ে কথা বলতে রাজি নয় তাদের কেউই। নির্বাচনের 2 মাসের মাথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু করে ডাকসু নেতারা। ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ভবঘুরে অবৈধ ভ্রাম্যমাণ দোকানগুলোকে সরিয়ে দেয় তারা। তবে উচ্ছেদের এই প্রক্রিয়ায় আচরণগত এবং নীতিগত নানান প্রশ্ন আসছে। তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা আমার এখানে চালু করতে হবে, বিকল্প পুনর্বাসন ব্যবস্থা, এবং সেইটা বিশ্ববিদ্যালয় একা করবে না। ক্যাম্পাস কর্তৃপক্ষ, প্রশাসনকে এবং নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদেরকে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে সেই সব ভবঘুরিদের দ্রুততম সময়ের মধ্যে আবাসন নিশ্চিত করা উচিত। ডাকসু নেতাদের দাবি পুনর্বাসনের প্রস্তাব দেয়া হলেও মানতে নারাজ আস্তানা গেড়ে বসা এসব ভবঘুরেরা। আমরা অভিযান পরিচালনা করার আগে আমরা মিনিস্ট্রিগুলোর সাথে বসছি, বিভিন্ন এনজিওর সাথে বসছি, আমরা বসে তারপর অভিযানে গিয়েছি। এমনও হয়েছে আমরা কাউকে কাউকে অ্যাপ্রোচ করেছে যে আপনাদেরকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বা অন্য কোনো মিনিস্ট্রির আন্ডারে বা এনজিও আন্ডারে যে পুনর্বাসন প্রকল্প সেখানে পাঠাবো, আপনারা যাবেন কিনা? তারা সেখানে যাবে না, তারা এখানেই থাকবে। এদিকে প্রশাসনের বক্তব্য একের পর এক নোটিশ, এমনকি মুচিলেখা নিয়েও সরানো যাচ্ছিল না এসব ভবঘুরে আর মাদকাসক্তদের। উল্টে চরম নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা। উলঙ্গ ভবঘুরের ছবি বিকৃতভাবে হলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার অবৈধ, এটা মাথায় রাখতে হবে। এদের মধ্যে অনেকের মুচলেখা দেয়া আছে আমি আর আসবো না। তো তিনি যদি স্বেচ্ছায় না যান তাহলে তাকে জোর করে বের করে দিতে হবে। উচ্ছেদ করতে গিয়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মারধর এবং অমানবিক আচরণের অভিযোগ রয়েছে। ছাত্র নেতাদের অভিযোগ এমন আচরণ দুঃখজনক, তবে সে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ডাকসু নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের এই জায়গাটা এখন যেমনটা দেখছেন এমন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন শিক্ষাঙ্গনই কাম্য। তবে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার কথা চিন্তা করে পুরো বিষয়টিকে আরও মানবিকতার সঙ্গে বিবেচনা করার আহ্বান সবার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ঘোড়ার মাংসসহ 37টি ঘোড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদে স্থানীয় একটি কসাইখানায় জেলা প্রশাসন, প্রাণী সম্পদ অধিদপ্তর ও র্যাব 1 যৌথ অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে জবাই করা বেশ কয়েকটি ঘোড়ার 5 মণ মাংস ও 37টি ঘোড়া জব্দ করা হয়। এই ঘটনায় কাউকেই আটক করতে পারেনি র্যাব। স্থানীয়রা জানায় চলতি বছরের শুরুর দিকে এই এলাকায় ঘোড়ার মাংস বিক্রি হয়। স্থানীয় কয়েকজন এই কাজে জড়িত। সে সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দ করা বেশিরভাগ ঘোড়া রুগ্ন। মাংসের মধ্যেও মানবদেহের জন্য ক্ষতিকর পদার্থের উপস্থিতি মিলেছে। যদিও কাউকে আমরা হাতে নাতে ধরতে পারিনি, তবে আমরা ভিতরে ঢুকে আমরা যেটা দেখতে পেয়েছি এখানে প্রায় 37টি ঘোড়া আমরা পেয়েছি, যেগুলো অধিকাংশই আপনার অসুস্থ, শীর্ণকায় এবং দেখে বোঝা যাচ্ছে যে এগুলো অসুস্থ। এবং আমরা স্পটে প্রায় 5 মণ ঘোড়ার মাংস পেয়েছি। ময়মনসিংহ নগর জীবনে দিন দিন বাড়ছে বহুতল ভবন, কিন্তু এই উন্নয়নের ভেতরে লুকিয়ে আছে এক অদেখা বাস্তবতা। পরিশ্রমের টাকায় স্বপ্নের ফ্ল্যাট কিনছেন অনেকেই, কিন্তু বেশিরভাগ ভবনেই গুরুতর অসুস্থ বা মৃত্যুর পর মরদেহ নামানোর মতো পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি নগর পরিকল্পনার সামাজিক ও ধর্মীয় পরিকাঠামোর বিষয়গুলো যুক্ত না করা হয়, তাহলে ভবিষ্যতে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে।
ময়মনসিংহ নগরীতে মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক বহুতল ভবন। উন্নয়ন, আধুনিক জীবন আর নিরাপত্তার প্রত্যাশায় মানুষ ছুটছে ফ্ল্যাট কেনার দিকে। বেশিরভাগ বহুতল ভবনে লিফটের আকার ছোট, সরু সিঁড়ি। এসব ভবনের কোনো বাসিন্দার মৃত্যু হলে খাটিয়ায় মরদেহ নামানো প্রায় অসম্ভব। নামাতে হয় চাদরের মাধ্যমে। অমানবিকভাবে একটি লাশ নামাতে হয়। অনেক সময় দেখা যায় যে লাশটিকে সোজা দাঁড় করিয়ে কিংবা চাদর দিয়ে পেঁচিয়ে নামাতে হয়। অসুস্থতা হতে পারে, পিছলাকে পড়েও যেতে পারে। তো এই রোগীকে এই সিঁড়িতে নামানোর সময় আমরা খুব সমস্যা ফিল করছি। ফ্ল্যাটের নিচে বা আশপাশে কমেছে খোলা প্রাঙ্গণ, নেই জানাজার ব্যবস্থাও। নগরীর পরিস্থিতি এমনই নাজুক যে জানাজা পড়ানোর জায়গার জন্য আন্দোলনে নামতে হচ্ছে নগরবাসীকে। অত্র এলাকায় কোনো জানাজার জায়গা নাই, সিটি কর্পোরেশন যেভাবেই হোক আমাদেরকে জানাজার জায়গা দিই। জানাজার জায়গার জন্য এখন আমাদের আন্দোলন করতে হইতেছে। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনার কি হইতে পারে? যেসব কর্মকর্তা এইসব ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত, হাসরের ময়দানে আল্লাহ যেন তাদের বিচার করে। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নকশায় মৃত্যুর পর ব্যবস্থাপনার বিষয়টি একেবারেই অনুপস্থিত, অথচ এটি নগর পরিকল্পনার একটি মৌলিক সামাজিক দিক হওয়া উচিত ছিল। সবারই ফোকাস হচ্ছে নাম্বার অফ অ্যাপার্টমেন্ট, নাম্বার অফ রুম। তো স্পেস ইউটিলাইজেশন করতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টগুলোতে কিছু ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হচ্ছে। লিফট, স্টেয়ার, ফায়ার স্টেয়ার, এগুলাতে যতটুকু স্পেস থাকার কথা সেই জায়গায় ওই স্পেসটা প্রপারলি রাখতে চাচ্ছেন না। এই প্রেক্ষিতে আমরা হয়তো শতভাগ সেভাবে নজরদারিতে আনতে পারছি না, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেই ক্ষেত্রে মনে হয় আমাদের ব্যক্তিগত বিবেক বোধটা আসলে বেশি কাজ করা উচিত, যে আমরা আসলে বিল্ডিং কোড মেনে আমার ভবনটি নির্মাণ করছি কিনা। বহুতল ভবন শুধু বসবাসের জন্যই নয়, নিজের কেনা ফ্ল্যাট থেকে জীবনের শেষ যাত্রাটি যেন হয় মর্যাদাপূর্ণ। এই চাওয়া খুব বেশি না। মানবিকতার প্রতিফলন ঘটাতে হলে ভাবতে হবে মৃত্যুর পরের জীবন নিয়েও, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদ এখন যেন দখলদারদের কবলে। নদটির বুকে বাঁশ আর জাল পেতে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ মাছের ঘের। স্থানীয়দের অভিযোগ, এখানে মাছ ধরতে দেয়া হয় না সাধারণ জেলেদের। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালী চক্র। অবৈধ ঘের উচ্ছেদ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নেত্রকোনার খালিয়াঝুড়ি দিয়ে প্রবাহিত ধনু নদ। একসময় এখানে নিয়মিত চলাচল করত বড় নৌযান। পাড়ের বাসিন্দাদের জীবিকাও ছিল নদ নির্ভর। সেই ধনু নদ এখন যেন বন্দী প্রভাবশালীদের হাতে। প্রবাহমান জলাধারে বাঁশ আর জাল পেতে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ ঘের। শুধু খালিয়াঝুড়ি অংশেই নয়, উত্তরে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে দক্ষিণে কিশোরগঞ্জের ইটনা পর্যন্ত ধনু নদে ছড়িয়ে আছে শত শত মাছের ঘের। এতে বাধাগ্রস্ত হচ্ছে নদের প্রবাহ। প্রাকৃতিক প্রজনন চক্র নষ্ট হওয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। স্থানীয়দের অভিযোগ, এখানে মাছ ধরতে দেয়া হয় না সাধারণ জেলেদের। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালী চক্র। আমাদের এই যে খালিয়াজুড়ির লেপসা থেকে খালিয়াজুড়ি জগন্নাথপুর হয়ে ইটনা পর্যন্ত যে আছে প্রায় কয়েকশো কাটা আছে এখানে অবৈধভাবে। এক শ্রেণীর অসাধু চক্র কিন্তু অবৈধভাবে ঘের তৈরি করে তারা কিন্তু মাছ শিকার করছে। এই বিষয়টি কিন্তু স্থানীয়রা আমরা বারবার প্রশাসনকে অবগত করলেও প্রশাসন কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। ডাল ফালাই পরবর্তীতে 2-2.5 মাস পর ওরা মাছ মারবো আর কি। প্রশাসন বাধা দিলে যারা ফালতেছে এরা বুঝবো, ম্যানেজ করে করতে হইব। বাধা যদি আসে তাহলে তো ম্যানেজ করে করতে হইব। মাঝ নদীতে স্থায়ী ঘের বানানোয় সংকুচিত হয়ে পড়েছে নৌপথ। ব্যাহত হচ্ছে কার্গো ট্রলার সহ নৌযান চলাচল। ঘটছে দুর্ঘটনাও। জলাশয় সবসময় মুক্ত থাকার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই খালিয়াজুড়ির সব জায়গাতেই প্রায় ঘের দেওয়া হয়েছে। এই ঘেরের কারণে আপনার নৌ চলাচল যেমন ব্যাঘাত ঘটে, এমন করে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় নৌযানগুলো যারা চলাচল করেন। অবৈধ ঘের উচ্ছেদ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমি যোগদান করার পরই অভিযান শুরু করেছি। বিভিন্ন উপজেলায় এখন দেখবেন আপনি নিষিদ্ধ জালের উপরেও অভিযান হচ্ছে, এবং খালিয়াজুড়ির যে এই ঘেরগুলা, এগুলোর ব্যাপারে গতকালও আমি উপজেলা নির্বাহী অফিসার এবং মৎস্য অফিসারকে নির্দেশনা দিয়েছি, এবং আশা করি আজকে থেকেই এই ঘেরগুলো অপসারণের কাজ শুরু হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত অবৈধ এসব ঘের অপসারণ করে নদের গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।
মাসব্যাপী কঠিন চিবরদান উৎসবের অংশ হিসেবে আজ মহাপিণ্ডদান করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারে আছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, চিবরদান উৎসবের কি কি কর্মসূচি থাকছে আজ বিস্তারিত জানাবেন। হ্যাঁ মারফি, এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত যে কঠিন চিবরদান, মাসব্যাপী কঠিন চিবরদান পালন করে থাকেন। গতকালকেরই কঠিন চিবরদান তো শেষ হয়ে গেল। আজকে হচ্ছে আপনার এই মহা বৌদ্ধ বিহার থেকে আপনার একটু পরে যে পিণ্ডচারণে বাইর হবেন বৌদ্ধ ভিক্ষু সংঘরা। এই বৌদ্ধ ভিক্ষু সংঘরা যে 8:30 বাজে সংঘরা, এই বৌদ্ধ ভিক্ষু সংঘরা যে 8:30 বাজে বিহার থেকে বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে এই যে পিণ্ড গ্রহণ করবেন। অর্থাৎ এই যে আপনি দেখেন আমার সামনে অনেকেই দাঁড়িয়ে আছেন যে তারা বৌদ্ধ ভিক্ষু সংঘরা যখনই পিণ্ডচারণে বের হবেন তারা এই একে একে বুদ্ধ ভিক্ষুদেরকে এই দানীয় বস্তুগুলি দান করবেন এবং এটি পুরা শহর প্রদক্ষিণ শেষে আবার এই বিহারে এসে পুনরায় মিলিত হবেন এবং বিহারে আসার পরে আপনার এই বৌদ্ধ ভিক্ষুরা আবার তাদের আহার, যেটাকে আমরা ছোঁয় বলি, ছোঁয় গ্রহণ করবেন। এখন এই পিণ্ড দান করার জন্য এই যে হাজার হাজার পুণ্যার্থী, আপনি বিভিন্ন সম্প্রদায়, চাক, মারমা, খিয়াং, সবাই বিভিন্ন সম্প্রদায়ের লোকজন কিন্তু আমাদের এই দান অনুষ্ঠানে, দানোৎসব অনুষ্ঠানে তারা কিন্তু আছে। এই যে দেখেন বৃদ্ধ বুড়ি সহ অনেকে আছেন। এটি হচ্ছে আমাদের মারমা সম্প্রদায়ের বা বৌদ্ধ সম্প্রদায়ের একটি পবিত্রতম এটা দান অনুষ্ঠান। এই দান অনুষ্ঠানে আপনার বিভিন্ন এলাকা থেকে, বান্দরবনের দুর্গম এলাকা থেকে কিন্তু অনেকেই এসছেন এই দান দক্ষিণা করতে এবং ভান্তেরা পুরা পার্বত্য 3 পার্বত্য জেলায় বৌদ্ধ ভিক্ষু সংঘ প্রায় 350 জনের অধিক বৌদ্ধ ভিক্ষু আজকে এই পিণ্ডচারণে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। ব্যাটিং, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়েছে 14টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাত 12:30টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায় বাজার মসজিদের সামনে একটি দোকানে আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌঁছালেও পানির অভাবে আগুন নেভাতে পারেনি। এ সময় জুতার দোকান, খাবার হোটেল, প্রসাধনী কাপড় ও স্বর্ণের দোকান সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ঘণ্টাখানেক পর বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চাঁপাইনবাবগঞ্জে আশিনা জাতের আম থেকে তৈরি করা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো। বাংলাদেশে প্রথম উৎপাদিত প্রক্রিয়াজাত এই আম বিশ্ব বাজারেও রপ্তানি পণ্যের দুয়ার উন্মোচন করেছে। সেই সাথে দীর্ঘমেয়াদে সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাও দেখছেন চাষিরা। সম্ভাবনাময় এই পণ্যটি টেকসই করতে নিবিড় সহযোগিতার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নওয়াবী ম্যাঙ্গো কারখানা। ঘরোয়া পরিবেশে কয়েক ধাপে পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো। বিদেশি সংস্থার অর্থায়নে আমের প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন দেশে প্রথম। আশিনা জাতের আম দিয়ে রাসায়নিক মিশ্রণ ছাড়াই তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের ড্রাই ম্যাঙ্গো। দীর্ঘদিনের গবেষণা ও উদ্ভাবনী চেষ্টার ফল পণ্যটির রং ও স্বাদে অতুলনীয় বলছেন কৃষি বিভাগের কর্মীরা। আশিনা আম দিয়ে করার পরে যে মান পেয়েছি সেটা বাজারজাত করার জন্য উপযুক্ত এবং আশিনা আমের রেজাল্টটা অনেক ভালো হচ্ছে, যার জন্য আমরা ড্রাই ম্যাঙ্গো ফুডটা অনেক চেষ্টার পরে তৈরি করতে পেরেছি। দীর্ঘদিন যাবত এটাকে সংরক্ষণ করা যায় সেই আলোকে এখানে শামীম খান এখানে কিন্তু ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করার পদক্ষেপ গ্রহণ করে। বিশেষ করে শিবগঞ্জের যে কৃষকরা আমে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই আম উৎপাদনের মাধ্যমে অর্থাৎ ড্রাই ম্যাঙ্গো উৎপাদনের মাধ্যমে উদ্বৃত্ত যে আমটি আসছে সেটা কৃষকরা ন্যায্য মূল্য নিশ্চিত হবে বলে আমরা মনে করি। আগামী বছর থেকে এই ড্রাই ম্যাঙ্গো বিদেশে রপ্তানির পরিকল্পনা করছে কারখানা কর্তৃপক্ষ।
মার্কেটিং করার ইচ্ছা আছে, কারণ এগুলো বিএসটিআই করতে হবে, যে লিগ্যালি যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো কমপ্লিট করার পর আশা করছি আগামী বছর থেকে এই প্রোডাক্টটি মার্কেটিং করতে পারবো। তো আমাদের পরিকল্পনা আছে এই প্রোডাক্টগুলো যেন ইউরোপ এবং মধ্যপ্রাচ্য এবং ইংল্যান্ডের বিভিন্ন দেশে যেন এইগুলো রপ্তানি করি। ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। উদ্যোক্তারা এখানে ড্রাই ম্যাঙ্গো তৈরির উদ্যোগ নিয়েছে, তাদেরকে যদি আরও যদি পৃষ্ঠপোষকতা আমরা করতে পারি তাহলে তারা হয়তো আরও উৎসাহিত হবে এবং সেই ক্ষেত্রে আমের যে বাজার এটা আরও বৃদ্ধি পাবে। আমি মনে করি যে এটা আমাদের লোকাল বাজারেও অনেকটা চাহিদা বৃদ্ধি পাবে এবং সারা বছরই এটা চলতে থাকবে। এবছর জেলায় 4.5 লাখ টন আম উৎপাদিত হলেও ন্যায্য মূল্য বঞ্চিত চাষিরা, তাই ড্রাই ম্যাঙ্গো বাজারজাত করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করা হচ্ছে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। ভূমিতে নয়, এবার ছাদে ফলছে দ্বিগুণ ফসল। চিরাচরিত ছাদ বাগানের ধারণা পাল্টে দিয়েছেন যশোরের এক কৃষক। যশোর সদর উপজেলার হাদিমপুরের ইবাদ আলী তার ছাদ বাগানে লুকিয়ে আছে নতুন এক কৃষি রহস্য, যা কৃষিবিদদের কাছে এখন অভিনব আবিষ্কার। এই নতুন প্রযুক্তির নাম শেকড় প্রযুক্তি। এটি শুধু ছাদ বাগান নয়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও জলাবদ্ধ এলাকাতেও সবজি উৎপাদনে আশার আলো দেখাচ্ছে। ছাদ কৃষির ধারণাকে পাল্টে দিয়ে এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন যশোরের ইবাদ আলী। কম খরচে কম মাটিতে দ্বিগুণ ফলন সম্ভব এই নতুন শেকড় পদ্ধতিতে। ইবাদ আলী গতানুগতিক ড্রাম বা টবের বদলে কাঠ এবং কংক্রিট দিয়ে উঁচু করে তৈরি করেছেন 22টি বিশেষ বেড। এসব বেডে ফলিয়েছেন বিভিন্ন ধরনের সবজি এবং ফল। মূলত গাছের শেকড়ের গঠন এবং বিস্তৃতিকে মাথায় রেখেই তিনি নতুন এই চাষাবাদ শুরু করেছেন। এখনও বাংলাদেশ বলেন বিশ্বের অনেক গাছের শিকড়ের ম্যাপিংগুলো করা হয়নি। কোন গাছের শিকড় কত দূর থেকে খাবার গ্রহণ করে এটা কিন্তু করা হয়নি। এটা গবেষণা করতে 10-20 বছর লেগে যাবে। এটা এই জন্য ইউনিভার্সিটি পর্যায়ে গবেষণার দরকার আছে। অনেকেই এই পদ্ধতিতে ছাদ বাগান তৈরি করে সফলতা পেয়েছেন ইতিমধ্যে। শেকড় প্রযুক্তিতে ছাদ বাগান এখন শুধু পরিবারের সবজির চাহিদাই মেটাচ্ছে না, একই সাথে এটি অনেকের জন্য আয়ের পথও দেখাচ্ছে। গাছ থেকে ফল বেশি, মানে এটা আসলে চমৎকার একটা বিষয়। যে সোর্স থেকে ম্যাটেরিয়াল কালেকশন করেছে, আপনার কাঠের যে ম্যাটেরিয়ালগুলো আছে বাঁশ টাস দিয়ে সবকিছু দিয়ে আমি অল্প দামে আমি কালেক্ট করে আমি এটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম। কৃষিবিদদের মতে এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি মাটির ব্যবহার হয় খুব কম, ফলে ছাদের উপর ওজনের চাপও অনেক কমে যায়। একই সাথে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেখানে লবণ পানির সমস্যা, সেই এলাকায় যদি আমরা মাচা পদ্ধতিতে যে এই কাজগুলো করতে পারি অল্প পরিসরে, দেখা যাচ্ছে মাটির গভীরতা কম লাগে, সারও তুলনামূলকভাবে কম লাগে এবং সবকিছু সুন্দরভাবে এখানে ম্যানেজ করা যায় এবং পোকামাকড়ের সংক্রমণ এখানে খুব কম। উদ্যোক্তা ইবাদ আলী পেশায় একজন সরকারি চাকরিজীবী। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। এখনো পর্যন্ত কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে। ঘরহীন হয়ে পড়েছে লাখো মানুষ। মঙ্গলবার ঘন্টায় প্রায় 150 কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি, যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এখনও ফিলিপাইনে বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। বহু এলাকা টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঝড় আঘাত হানার আগে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রায় 4 লাখ বাসিন্দাকে। বর্তমানে শক্তি খুইয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে উড্ডয়নকালে বিধ্বস্ত হয়েছে একটি জ্বালানিবাহী কার্গো বিমান। প্রাণ গেছে 3 আরোহীর সবারই। আহত হয়েছেন মাটিতে থাকা আরও বেশ কয়েকজন। সংখ্যা আরও বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি উড়োজাহাজটিতে লাগা আগুন। কাজ করছে ফায়ার সার্ভিস সহ নিরাপত্তা দলের বেশ কয়েকটি টিম। দুর্ঘটনা কবলিত আকাশযানটি 38,000 গ্যালন জ্বালানি পরিবহন করছিল। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল 5টার দিকে লুইভিল আন্তর্জাতিক বিমানবন্দর এই দুর্ঘটনাটি ঘটে। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। কেন্টাকি থেকে হাইওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল MD-11 মডেলের 34 বছরের পুরনো বিমানটি। এই ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে এয়ারপোর্টের সকল কার্যক্রম।
নিউ ইয়র্কের মেয়র নির্বাচন শেষ হয়েছে, ভোট গ্রহণ চলছে, গণনা। আগাম ভোট সহ রেকর্ড 20 লাখেরও বেশি বাসিন্দা ভোট দিয়েছেন এবারে, যা 3 দশকের মধ্যে সর্বোচ্চ। কুইন্সের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবারের সবচেয়ে আলোচিত মেয়র প্রার্থী ডেমোক্রেট দলীয় জোহরান মামদানি। ম্যানহাটনে ভোটাধিকার প্রয়োগ করেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয় ভোটাভুটি। সবশেষ জরিপের তথ্য অনুযায়ী প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর চেয়ে 17 পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়েছিলেন জোহরান মামদানি। ধারণা করা হচ্ছে বিশ্ব রাজধানী খ্যাত শহরটি এবারের মেয়র নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব রাখবে আগাম ভোট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি ঘিরে উত্তেজনা বাড়ছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর সহিংসতার যে অভিযোগে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়কে হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তা অস্বীকার করেছে নাইজেরিয়ার সরকার। ট্রাম্পের হুঁশিয়ারি বার্তার নিন্দা জানিয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়। ধর্মীয় সংঘাতকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল নাইজেরিয়া। মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে চলা সংঘাতে এরই মধ্যে প্রাণ গেছে বহু মানুষের। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন পরিকল্পিতভাবে খ্রিস্টানদের উপর হামলা করা হচ্ছে। এই অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দেন তিনি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম আফ্রিকার এ দেশটিতে। নিন্দার ঝড় উঠেছে দেশটিতে বসবাসরত মুসলিমদের মাঝে। আমার মনে হয় নাইজেরিয়া নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি তার হুঁশিয়ারি বার্তা তুলে নিতে তাকে সতর্ক করা উচিত। সে সরাসরি নাইজেরিয়ার উপর হামলার হুমকি দিয়েছে কেন? এমন হুমকি তুলে না নিলে যুক্তরাষ্ট্রের সাথে নাইজেরিয়ার সব সম্পর্ক ছিন্ন করা উচিত, যতক্ষণ না রাষ্ট্রটি সভ্য প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে। ট্রাম্পের এই অভিযোগকে সরাসরি অস্বীকার করে বিবৃতি প্রকাশ করে নাইজেরিয়া সরকার। বক্তব্যে নাইজেরিয়ার সংবিধানে উল্লেখিত ধর্মীয় নিরপেক্ষতা ও ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে দেশটির শক্ত অবস্থানের কথা তুলে ধরেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ টুগার। আমাদের সংবিধানে ধর্মীয় নিরপেক্ষতা ও নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরেছি। সব বিবাদের উত্তর আমাদের সংবিধানেই রয়েছে। সংবিধান অনুযায়ী সরাসরি কিংবা পরোক্ষভাবে কোনো রকম ধর্মীয় নিপীড়ন সমর্থনে অপারগ নাইজেরিয়ান সরকার। তবে নিজের এমন সতর্কতামূলক হুঁশিয়ারি ফিরিয়ে নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। এদিকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হলে দেশটিতে যে কোনো সময় সামরিক অভিযানের জন্য যুদ্ধ মন্ত্রণালয়কে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তারা রেকর্ড সংখ্যক খ্রিস্টানদের হত্যা করছে, এটি সবাই জানে। পৃথিবীর এই অংশটি ধর্মীয় সহিংসতা প্রদর্শন, বিশেষ করে খ্রিস্টান হামলাকারী হিসেবে কুখ্যাত। আমরা কখনোই এটি হতে দিব না। আধিপত্য বিস্তারের পাশাপাশি কৃষি জমি নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে নাইজেরিয়ার মুসলিম এবং খ্রিস্ট ধর্মের অনুসারীদের মাঝে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।